হিজবুল্লাহর হামলায় কেঁপে উঠল ইসরায়েল, নতুন যুদ্ধ কি তবে শুরু? পশ্চিমাপন্থী নাকি খামেনির ঘনিষ্ঠ, কে হচ্ছেন ইরানের নতুন প্রেসিডেন্ট? স্পিকারকে টেনে হিচড়ে বসানো, পশুর চামড়ায় লেখা, ব্রিটিশ পার্লামেন্টের এই কোন অদ্ভুত রীতি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর উপর আঘাত হানলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন সংগঠনটির নেতারা। এর মধ্যে হিজবুল্লাহর বড় ধরনের হামলায় কেঁপে উঠেছে ইসরায়েল। দেশটির 10টি সামরিক স্থাপনায় অন্তত 200টি রকেট ও এক ঝাঁক ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বুধবার ইসরায়েলি বাহিনী হত্যা করে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে। এরপরই প্রতিশোধে ফুঁসে ওঠে সংগঠনটি। এমন অবস্থায় হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ হতে পারে। গেল কয়েকদিন ধরে চলা এই শঙ্কাই কি শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে, নাকি বড় ধরনের আঞ্চলিক ক্ষতি এড়াতে আলোচনায় বসবে দুপক্ষ? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন রিফাত জামান। মধ্যপ্রাচ্যে কি আরও একটি যুদ্ধ দেখবে বিশ্ব? শেষ পর্যন্ত কি সেই শঙ্কাই সত্যি হতে চলেছে? বুধবার হিজবুল্লাহর কমান্ডারকে হত্যা আর এর জেরে ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহর সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ হামলার পর এমন প্রশ্নই উঠেছে জোরে সোরে। এরই মধ্যে হিজবুল্লাহর উপর আরেকটি আঘাত হানলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন সংগঠনটির নেতারা। আমাদের প্রিয় নেতাকে হত্যার প্রতিশোধ নেব আমরা। নতুন করে ইসরায়েল হামলা চালালে আমাদের আঘাত অব্যাহত থাকবে। শত্রুরা কল্পনাও করতে পারবে না আমরা কোথায় আঘাত হানব। বৃহস্পতিবার লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার মোহাম্মদ নামে নাসেরের জানাজায় যোগ দিয়ে এই হুঁশিয়ারি দেন তারা। বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার মোহাম্মদ নামে নাসেরকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। আর এর জেরে পরদিন সকালে বৃহস্পতিবার ইসরায়েলের 10টি সামরিক স্থাপনায় অন্তত 200টি রকেট, মিসাইল ও এক ঝাঁক ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ বাহিনী। তাদের রকেট হামলায় উত্তর ইসরায়েলের একরে শহরের একটি শপিং মল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের কথা অস্বীকার করেছে ইসরায়েল। গেল অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে প্রায়ই পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনী। গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা অব্যাহত রাখার কথা বরাবরই বলে আসছে হিজবুল্লাহ। তবে সাম্প্রতিক সময়ে এসে এই সংঘর্ষ বেড়েছে অনেক বেশি। গাজা থেকে সেনাদের লেবানন সীমান্তে নিয়ে হামলার হুঁশিয়ারি দিয়ে আসছে ইসরায়েল। পরিস্থিতি এতটাই নাজুক হয় যে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধের শঙ্কা ছড়িয়ে পড়েছে। ইসরায়েল কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের কথা বললেও গাজার মতো এটি লোক দেখানো বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সবকিছু ছাপিয়ে যুদ্ধের সংখ্যা ভয়াবহ হয়ে ওঠে বুধবার হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে ইসরায়েলি বাহিনী হত্যার পরই। বিশ্লেষকরা বলছেন ইসরায়েলে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম মিসাইল রয়েছে হিজবুল্লাহর হাতে, রয়েছে বিপুল পরিমাণ অস্ত্র আর দক্ষ যোদ্ধা বাহিনীও। তবে ইসরায়েলের উস্কানি সত্ত্বেও ইরান এবং হিজবুল্লাহ বড় ধরনের যুদ্ধ চায় না বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ এতে করে ভয়াবহ ক্ষতির মুখে পড়বে গোটা মধ্যপ্রাচ্য। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রায় 600 বছরের ইতিহাস ব্রিটিশ পার্লামেন্টের। ওয়েস্টমিনিস্টার পার করেছে অনেক চড়াই উতরাই, জন্ম দিয়েছে যুগান্তকারী অনেক ঘটনা আর সিদ্ধান্তের। ঐতিহ্য রক্ষায় সচেতন ব্রিটিশদের এই পার্লামেন্ট নিয়েও রয়েছে নানান রীতি। ব্রিটিশ পার্লামেন্টের অদ্ভুত সেসব রীতির বিষয়ে জানবো মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ব্রিটিশ পার্লামেন্টে রয়েছে প্রায় 600 বছরের ইতিহাস ঐতিহ্য। ওয়েস্টমিনিস্টার পার করেছে অনেক চড়াই উতরাই, জন্ম দিয়েছে যুগান্তকারী অনেক ঘটনা আর সিদ্ধান্তের। তবে ঐতিহ্য রক্ষায় সচেতন ব্রিটিশদের এই পার্লামেন্টও রয়েছে অদ্ভুত কিছু রীতি। এসব রীতির সবচেয়ে অন্যতম স্পিকার নির্বাচন। নতুন স্পিকার নির্বাচিত হওয়ার পর তাকে নির্দিষ্ট আসনে টেনে নিয়ে যাওয়া হয়। স্পিকার এমন ভান করেন যেন তিনি তার আসনে বসতে চাইছেন না। রাজা অষ্টম হেনরির শাসনামলে 3 জন স্পিকারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সে ঘটনা থেকেই এই অদ্ভুত রীতির জন্ম। পার্লামেন্টে সরকার আর বিরোধী দলীয় এমপিরা বসেন মুখোমুখি। পার্লামেন্ট কক্ষের মেঝেতে 2টি লাল রেখা আছে, মাঝে দূরত্ব থাকে 2টি তলোয়ারের দৈর্ঘ্যের সমান। প্রচলিত আছে যুদ্ধের সময় 2 পক্ষের সেনাদের মুখোমুখি অবস্থানকে নির্দেশ করতেই নাকি এমন রীতি। ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন চলাকালে সদস্যদের নাম ধরে ডাকা নিষেধ। একজন এমপি অন্যজনকে মাননীয় সদস্য বলেই সম্বোধন করে থাকেন। কেবল স্পিকার সংসদ সদস্যদের নাম ধরে ডাকতে পারেন।
ব্রিটেনে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে পার্লামেন্ট অধিবেশন চলে। অধিবেশন চলাকালে কোনো রকম হাততালি দেওয়া কিংবা ছবি তোলা ও ভিডিও করা নিষিদ্ধ। 1989 সাল থেকে পার্লামেন্টের ফটো তোলা বা অডিও করার অনুমতি মিললেও এখনও নিষিদ্ধ আছে ভিডিও। ব্রিটেনের পার্লামেন্টে পাশ হওয়া বিভিন্ন আইন লিপিবদ্ধ করা হয় পশুর চামড়ায়, যা ভেলাম নামে পরিচিত। পার্লামেন্টের আর্কাইভে সংরক্ষিত আছে 500 বছরের বেশি সময় ধরে তৈরি অসংখ্য আইন। মূলত বন্যার পানি ও আগুন থেকে গুরুত্বপূর্ণ এসব নথিকে রক্ষা করতেই নেওয়া হয়েছিল এই ব্যবস্থা। তবে সম্প্রতি ভেলাম তৈরিতে খরচ বেশি হওয়ায় আইন লিপিবদ্ধ করতে পুরনো কাগজের ব্যবহার শুরু হয়েছে। এছাড়াও পার্লামেন্ট ভবনের আরেকটি বড় সমস্যা হচ্ছে ইঁদুর। ইঁদুরের সমস্যার মোকাবেলাও তালিকায় অগ্রাধিকার পেয়েছে। পাশাপাশি বিশ্বখ্যাত এই ভবনটি এখন সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। আগামীকাল ইরানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন। 28 জন প্রথম ধাপে কোনো প্রার্থী 50% বেশি ভোট পাননি। রাইসির উত্তরসূরি হিসেবে কে আসছেন ক্ষমতায়, সেই দিকে রয়েছে আন্তর্জাতিক মহলের তীক্ষ্ণ নজর। খামেনির আস্থাভাজন কট্টরপন্থী সাইদ জালিলি কিংবা পশ্চিমাদের প্রতি সহনশীল প্রার্থী মাসুদ পেজেশকিয়ান। বিশ্লেষকরা মনে করেন যে প্রার্থী জয়ী হোক, ইরানের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি হচ্ছেন কট্টরপন্থী রাজনীতিক সাইদ জালিলি ও সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির নেতৃত্বে যারা আছেন তাদের মধ্যে বেড়েছে রক্ষণশীলদের আধিপত্য। প্রথম ধাপের ভোটে এগিয়ে থাকা পশ্চিমা ঘেঁষা প্রার্থী পেজেশকিয়ান কি ধরে রাখতে পারবেন নিজের অবস্থান, নাকি ক্ষমতায় আসতে যাচ্ছেন সর্বোচ্চ নেতা খামেনির আস্থাভাজন সাইদ জালিলি? ইরানের মুখপাত্র হিসাবে আন্তর্জাতিক অঙ্গনে রয়েছে প্রেসিডেন্টের গুরুত্ব, কিন্তু দেশটির শাসন ব্যবস্থা মূলত নিয়ন্ত্রণ করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা। খামেনি ও তার অধীনস্থ শক্তিশালী সংস্থাগুলো না চাইলে ইরানের রাষ্ট্রীয় ও বিদেশ নীতিতে নেই উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা। ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত হয়তো আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ প্রার্থীই পড়বেন জয়ের মুকুট। মধ্যপন্থায় বিশ্বাসী ও সংস্কারে আগ্রহী নেতা হিসাবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান। অন্যদিকে সাইদ জালিলি হচ্ছেন ঘোর পশ্চিমা বিরোধী ও খামেনির প্রিয়জন। তবে লক্ষ্য করার বিষয় হচ্ছে জালিলি ও পেজেশকিয়ান উভয় প্রার্থী বিপ্লব পরবর্তী ইসলামী শাসন ব্যবস্থা এবং ইরানের চলমান সরকার নীতির প্রতি অনুগত। সংস্কারের আগ্রহ এবং সদিচ্ছা থাকলেও পেজেশকিয়ান আসলে খামেনির কঠোর নিয়মের বিরোধী না। খামেনির পর ইরানের অন্যতম ক্ষমতাধর সংস্থা ইসলামিক রেভলিউশনারি গার্ড। সাইদ জালিলি রেভলিউশনারি গার্ডের একজন প্রাক্তন সদস্য। অতীতে সংগঠনটির ইউনিফর্ম পরিধান করে প্রতিষ্ঠানটির প্রতি নিজের সমর্থন প্রদর্শন করেছিলেন মাসুদ পেজেশকিয়ান। ক্ষমতাসীন শাসকদের সমালোচনা ও সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেও কখনো সরকার বিরোধী বিক্ষোভ আন্দোলনে সমর্থন দেননি পেজেশকিয়ান। রক্ষণশীল শিবিরের প্রার্থী সাইদ জালিলি একজন কট্টরপন্থী নেতা। প্রাক্তন রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির ঘনিষ্ঠ ছিলেন জালিলি। অতি রক্ষণশীল ও কঠোর পশ্চিমা বিরোধী অবস্থানের জন্য তার রয়েছে বেশ জনপ্রিয়তা। 58 বছর বয়সী জালিলি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে খামেনির প্রতিনিধিদের একজন। চূড়ান্ত নির্বাচনে তার সাথে আছে গালিবাফ সহ অন্য 2 রক্ষণশীল প্রার্থীর সমর্থন। এবারের নির্বাচনে একমাত্র সংস্কারপন্থী প্রেসিডেন্ট পদপ্রার্থী মাসুদ পেজেশকিয়ান। 70 বছর বয়সী পেজেশকিয়ান পেশায় একজন হার্ট সার্জন। 2008 সাল থেকে টানা পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়ে আসছেন তিনি। 2001 থেকে 2005 সাল পর্যন্ত ছিলেন সাবেক সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি সরকারের স্বাস্থ্যমন্ত্রী। ক্ষমতায় আসলে ইসরায়েল ছাড়া অন্য সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে চান তিনি। নির্বাচনের প্রথম ধাপে 3 ভাগে ভাগ হয়ে গেছে রক্ষণশীল সমর্থকদের ভোট, কিন্তু 5 জুলাই পেজেশকিয়ানের বিপক্ষে থাকবে গোটা কট্টরপন্থী শিবির। গত 35 বছর ধরে শক্ত হাতে ইরানের শাসন ব্যবস্থা নিজের দখলে রেখেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ক্ষমতায় যেই আসুক তাকে থাকতে হবে খামেনির অনুগত হয়ে। ফলে দেশটির নানামুখী সংকট সমাধানে চমৎকার কোনো কারিশমা দেখাবেন নতুন প্রেসিডেন্ট, সেটা নিয়ে আছে ব্যাপক সংশয়।
হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সব আলোচনা সমালোচনা আর গুঞ্জনকে মিথ্যা করে দিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে থাকছেন জো বাইডেনই। ডেমোক্র্যাট দলের একদল প্রভাবশালী গভর্নর প্রকাশ্যে বাইডেনের প্রতি সমর্থন জানানোর পরই আসে বাইডেনের প্রার্থী হিসেবে থাকার ঘোষণা। ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্কে খারাপ করা দলের ভেতরে ব্যাপক চাপ থাকা সত্ত্বেও কেন গভর্নররা ভরসা রাখলেন 81 বছরের জো বাইডেনের ওপর? ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শহীদ আরাফাত। জো বাইডেন কি পারবেন নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হতে, নাকি ট্রাম্পের কাছে বিতর্কে হেরে সেই স্বপ্ন তার এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে? একে তো ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্কে বাইডেনের ভরাডুবি হয়েছে, তার উপর বয়স আর অসুস্থতা নিয়ে নিজ দল ডেমোক্রেট পার্টির ভেতরেই সরে দাঁড়ানোর জন্য চাপ রয়েছে। গুঞ্জন চলছে এত চাপের মুখে প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে যে কোনো সময় সরে দাঁড়াতে পারেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু সব গুঞ্জনকে মিথ্যা করে দিয়ে বুধবার জো বাইডেন জানিয়ে দেন নির্বাচন থেকে সরে যাবেন না তিনি। ডেমোক্রেটিক পার্টির একদল প্রভাবশালী গভর্নর প্রকাশ্যে বাইডেনের প্রতি সমর্থন জানানোর পরই এই ঘোষণা দেন তিনি। ফলে তাদের সমর্থন পেয়ে বাইডেনের প্রেসিডেন্ট প্রার্থিতার স্বপ্ন জিয়ে রইল। এখনও প্রার্থী হিসেবে জো বাইডেনকে চাচ্ছেন গভর্নররা। গভর্নরদের ওই দলে মিনিসোটার টিম ওয়ালস, মেরিল্যান্ডের ওয়াসমোর, ক্যালিফোর্নিয়ার গ্যাভিন নিউসম এবং নিউ ইয়র্কের ক্যাথি হোকলও ছিলেন। তারা ওয়াশিংটনে বাইডেনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। হোয়াইট হাউসে 1 ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকে বাইডেনের সাথে খোলাখুলি আলোচনা করেন অন্তত 20 জন গভর্নর। তারা গেল সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে বিতর্কে বাইডেনের উপস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, কিন্তু তারা এখন পর্যন্ত বাইডেনের উপরই ভরসা রাখতে চান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গভর্নররা বলেন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনই উপযুক্ত। আমি মনে করি বাইডেনই উপযুক্ত প্রার্থী। তিনি আমাদের জন্য 3.5 বছরের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন, এটা কেউ অস্বীকার করতে পারবে না। মার্কিনীদের উন্নয়নে তার অবদান ব্যাপক। বৃহস্পতিবার মাত্র একটি রাত দিয়ে সবকিছু মূল্যায়ন করা যায় না। বিতর্কের রাতটি খারাপ ছিল, কিন্তু আমরা বিশ্বাস হারাতে চাই না। মিনেসোটার গভর্নর ওয়ালস উদ্বেগ প্রকাশ করে বলেন রাষ্ট্র পরিচালনার জন্য ট্রাম্প মোটেও উপযুক্ত নন। তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় বিভিন্ন ধরনের গন্ডগোল বাঁধিয়েছেন এবং মার্কিনীরা এ বিষয়ে অবগত। পক্ষান্তরে বাইডেন কোভিড সহ যুক্তরাষ্ট্রের বিজ্ঞান এবং কাঠামোগত উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। যুক্তরাষ্ট্র পরিচালনায় ট্রাম্প প্রকৃতপক্ষে একটা আতঙ্ক। তিনি ক্ষমতায় থাকা অবস্থায় মার্কিনীরা খারাপ সময়ের মধ্য দিয়ে যায়, তাই আসন্ন নির্বাচনে তার ক্ষমতায় আসার বিষয় একটা উদ্বেগের বিষয়। অন্যদিকে আপনি দেখবেন জো বাইডেন করোনা থেকে যুক্তরাষ্ট্রের বিজ্ঞান এবং অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন করেছেন। তাই আমাদের চিন্তা করতে হচ্ছে বাইডেন প্রার্থী হলে জনগণ, সাধারণ মানুষ ভোট দেবেন কিনা। তবে আমরা একমত হয়েছি বাইডেন এখনও প্রার্থী হিসেবে শক্ত প্রতিপক্ষ। সবাই এতে একমত প্রকাশ করেছেন। মেরিল্যান্ডের গভর্নর মোর বলেন বাইডেনের রাষ্ট্র পরিচালনার কৌশল তাদের আত্মবিশ্বাস দেয়। বাইডেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সঠিক পথে আছে, তাই নভেম্বরের নির্বাচনে বাইডেনই যোগ্য প্রেসিডেন্ট প্রার্থী বলে তিনি মনে করেন। আমাদের বাইডেনের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা বিকল্প নিয়ে ভেবেছি, কথা বলেছি, কিন্তু আমরা বিকল্প খুঁজে পাইনি। জো বাইডেনের রাষ্ট্র পরিচালনার প্রশংসা সবাই করেছে। আমরা এই বিষয়ে একটি সঠিক সিদ্ধান্ত নিতে চাই। আমরা সবাই বাইডেনের পাশে থেকে সমর্থন দিতে চাই, কারণ তার বিগত সফলতা আমাদের আশাবাদী করে। আমরা ভবিষ্যৎ নিয়েও আশাবাদী। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। গাজার রাফা, নুসাইরাত উদ্বাস্তু শিবির সহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে অন্তত 38 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। পাল্টা হামলা চালিয়ে এক ইসরায়েলি কমান্ডারকে হত্যা করেছে ফিলিস্তিনি যোদ্ধারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উত্তর গাজা, মধ্য গাজা, রাফার দক্ষিণে এবং নুসাইরাত উদ্বাস্তু শিবির সহ বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় কমপক্ষে 38 ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন অনেকে। বুধবার ইসলামিক প্রতিরোধ আন্দোলনের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে ইসরায়েলি বাহিনীর সাথে গাজা শহর এবং রাফাতে যুদ্ধ অব্যাহত রয়েছে। সুজাইয়া পাড়ায় ইসরায়েলি সৈন্য এবং তাদের কমান্ড পোস্টে মর্টার শেল দিয়ে আক্রমণ চালায় আল কাসাম ব্রিগেড। এতে সুজাইয়াতে এক ইসরায়েলি কমান্ডারও নিহত হন। এছাড়া রাফাতে 2টো ইসরায়েলি ট্যাঙ্ক উড়িয়ে দেয় তারা।
ইসরায়েলি বাহিনী বুধবার এক বিবৃতিতে জানায়, গাজা উপত্যকার অনেক জায়গায় সামরিক অভিযান চলমান রয়েছে। সুজাইয়াতে 50টিরও বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে ইসরায়েলি যুদ্ধবিমান। অভিযানে ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীর ব্যবহৃত অস্ত্র খুঁজে পাওয়া গেছে বলে দাবি করা হয়। মধ্য গাজা এবং দক্ষিণ গাজার রাফা শহরে বেশ কয়েকজন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় 28 ফিলিস্তিনি নিহত ও 125 জন আহত হয়েছেন। 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 37,953 ফিলিস্তিনি মারা গেছেন। আহত হয়েছেন 87,266 জন। ইফাত জাহান, বাংলা ভিশন। রাশিয়ার হামলায় একদিনে MiG-29 সহ ইউক্রেনের 9টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা জাপোরিজিয়ার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে বিদ্যুৎ কেন্দ্রের বেশ কয়েক কর্মী আহত হয়েছেন। বিস্তারিত হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে। শত্রুপক্ষের বিভিন্ন স্থাপনায় পাল্টাপাল্টি হামলায় তীব্র আকার ধারণ করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। মঙ্গল ও বুধবার ইউক্রেনের 9টি যুদ্ধবিমান ও একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে ইউক্রেনের বেশ কয়েকটি সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালানোর কথা জানানো হয়েছে। এসব হামলায় 5টি Su-27 যুদ্ধবিমান পুরোপুরি বিধ্বস্ত হয়। এছাড়া একই মডেলের আরও 2টি যুদ্ধবিমান বড় আকারে ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের একটি MiG-29 যুদ্ধবিমান ও আরেকটি Su-27 ভূপাতিত করে বলে জানিয়েছে ক্রেমলিন। একই সাথে 81টি ড্রোন সহ শত্রুপক্ষের বেশ কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র, রকেট ও গাইডেড বোমা ভূপাতিত করার কথা জানিয়েছে তারা। অন্যদিকে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা জাপোরিজিয়ার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এটি ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। 3টি কামিকাজে ড্রোন দিয়ে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে বিদ্যুৎ কেন্দ্রের অন্তত 7 কর্মী আহত হয়েছেন। বুধবার চালানো ওই হামলায় আশপাশের অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পারমাণবিক স্থাপনায় এ ধরনের হামলাকে খুবই ভয়াবহ ও বিপজ্জনক বলে সতর্কতা জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। হিজল জোবায়ের, বাংলা ভিশন। রাষ্ট্রীয় সফরকালে কাজাখস্তানে একটি সংস্কৃতি কেন্দ্র ও চীনা বিশ্ববিদ্যালয়ের শাখা উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার দেশটির রাজধানী আস্তানায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই দেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক আদান প্রদান বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCOর 24তম সম্মেলন ও রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে বর্তমানে কাজাখস্তানে অবস্থান করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত মঙ্গলবার দেশটির রাজধানী আস্তানায় পৌঁছান তিনি। এরই মাঝে বুধবার আস্তানায় বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটির নতুন একটি শাখা ও চীনা সাংস্কৃতিক কেন্দ্র এবং বেইজিংয়ে কাজাখ সাংস্কৃতিক কেন্দ্রের উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন শি। অনুষ্ঠানে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভও উপস্থিত ছিলেন। চীনা ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ থেকে 1983 থেকে 1984 সাল পর্যন্ত বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তোকায়েভ। সেখানেই চীনা ভাষা শেখেন তিনি। মূলত বেইজিং ও আস্তানার মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক আদান প্রদান আরও জোরালো করতেই চালু করা হলো এ দুই সংস্কৃতি কেন্দ্র ও বিশ্ববিদ্যালয়। এই সফরে সংস্কৃতি ক্ষেত্র ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো ও প্রতিরক্ষা খাতে কাজাখস্তানের সাথে আরও জোরালো সম্পর্ক স্থাপন করতে চান শি। এরই মাঝে দুই দেশের সম্পর্ককে অনন্য বলে আখ্যা দিয়েছেন তিনি। আন্তর্জাতিক পরিস্থিতি যেমনই হোক না কেন, বেইজিং বরাবরের মতোই আস্তানার সাথে দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।